সংগঠন নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা গত বৃহস্পতিবার থেকে নাটক দেখলাম। নাটকের মঞ্চায়ন প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এর মধ্যে বৈঠক হয়ে গেল। এগুলো আসলে নাটক, দেশের নানান সমস্যা আড়াল করবার জন্য দৃষ্টি অন্যদিকে ফেরানোর একটি নাটক। এবং সব কথার শেষ কথা, সব দোষ আওয়ামী লীগের। গতকালকের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি আসলে কে তৈরি করেছে? গত 10 মাসে দেশকে অচল কে করেছে? দেশে অনাস্থা কে এনেছে? সরকার নিজেকে কি জিজ্ঞেস করবে যে নিজের আত্ম উপলব্ধি কি হবে? হবে না, প্রশ্নই আসে না। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়াটাই হচ্ছে শুরু থেকে প্রবণতা। এখন প্রশ্ন হচ্ছে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না, রাজনৈতিক সংকট কি কেটে গেল, বা সরকারের যে সংকট ছিল সেটি কি কেটে গেল? সরকারের কথাবার্তায় তেমনটাই মনে হচ্ছে যে সরকারকে রাজনৈতিক দলগুলো সমর্থন দিচ্ছে। কিন্তু না, প্রধান যে ছোট ছোট রাজনৈতিক দল, ওয়ান ম্যান ওয়ান পার্টি, তাদের কথা আলাদা। তারা সমর্থন দিল না সেটি কিন্তু মূল বিবেচ্য বিষয় নয়। প্রধান রাজনৈতিক দলগুলো দাবি থেকে কি সরে এসছে? বিশেষ করে বিএনপি কি সরে এসছে? বিএনপি তো শেষ বৈঠকেও দাবি করে এসছে যে কয়েকজন উপদেষ্টা যারা ছাত্র সমন্বয়ক উপদেষ্টা তাদের পদত্যাগ চেয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছেন, অর্থাৎ দাবি থেকে সরে আসেনি। আবার সংকট কি কেটে গেল? সংকট কিভাবে কাটলো? বন্দর ইস্যুতে সরকারের সুস্পষ্ট বক্তব্য পাওয়া গেছে? করিডোর ইস্যুতে সরকারের সুস্পষ্ট বক্তব্য পাওয়া গেছে? কিংবা নির্বাচন নিয়ে সঠিক কোনো রোডম্যাপ পাওয়া গেছে? সরকার তো পুরনো গান নতুন করে গাইছে, সেই ডিসেম্বর থেকে জুন, 26 জুন আবার একই কথা। অর্থাৎ সংকট কাটেনি। অন্যদিকে সেনা প্রধান এই সরকারের এক ভিন্ন রকম অ্যালার্জির কারণ। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকলে এই সরকার অনেক কিছু সঠিকভাবে তাদের যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে না। সেই জায়গায় ডক্টর ইউনূস যদি থেকে যায়, তাহলে সেনাপ্রধান কি থাকছে? সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার দেশি বিদেশি ষড়যন্ত্র, দেশি বিদেশি বলতে বাংলাদেশি বিদেশি, বিদেশে বসবাসকারী ষড়যন্ত্র কিন্তু জারি আছে। এই সরকারটা শুধু সরকার চালায় না, তো বিদেশ থেকেও চালানো হয়। এই যে দেখুন, পররাষ্ট্র সচিব একজন মোহাম্মদ জসিমউদ্দিন, আমি বলবো না যে জসিমউদ্দিন বিরাট কিছু করেছেন, বিরাট কোনো কিছু আমি জানি না তিনি বিরাট কোনো কর্ম করেছেন কিনা, কিন্তু তাকে সেই পদ থেকে সরে যেতে হলো। আমরা প্রথম একটি ভিডিওতে দেখেছিলাম বিদেশ থেকে বসে পিনাকি ভট্টাচার্য জসিমউদ্দিনকে নিয়ে নানা রকম বিষোদ্গার গাইছিলেন, হয়তো পছন্দের কাউকে ওই জায়গায় বসাবার জন্য। আজকে বাস্তবায়ন হচ্ছে যে জসিমউদ্দিনকে সরে যেতে হচ্ছে। পিনাকিরা কিন্তু সেনা প্রধানকে সরিয়ে দেবার যে মুভমেন্ট বা আন্দোলন বলি, যে কর্মকাণ্ড বলি, সেটির মধ্যে এখনো পর্যন্ত অবস্থান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকুক সেটি চান না। তিনি যদি থাকেন, তার যে উদ্দেশ্যগুলো সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না। সেই জায়গায় সেনাপ্রধানকে সরাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো ভিত্তিটা শক্ত হতে হবে, তাহলে না সরাতে পারবেন। রাষ্ট্রপ্রধান যদি চান বা সরকার প্রধান যদি চান, রাষ্ট্রপ্রধানকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিত্তিটা কি শক্ত হয়েছে এই কয়দিনের নাটকে? মোটেই নয়। আমি গত 2 দিন ধরে গতকালকের ভিডিওতেও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিত্তি সুদৃঢ় হয়নি, বরঞ্চ সংকট আরো বেড়ে গেছে। যে কোনো সময়ে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আর জেনারেল ওয়াকারুজ্জামানকে যদি চূড়ান্ত বিচারে সরাতেই চান, বিশেষ করে যেটি জানা যায় যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রেসক্রিপশনটা আরো জোরালো। পিনাকি
খলিল সাহেবের প্রশংসায় পঞ্চমুখ পিনাকি। পিনাকের নামটা বারবার আসছে, নোংরা নিকৃষ্ট মানুষের নামটা বারবার আসছে, এর জন্য দুঃখিত, কিন্তু সরকারের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে যার দরুন নামটা আসছে। পিনাকি খলিল পন্থীরা সেনাপ্রধানকে সরিয়ে দিতে চায়, কিন্তু সত্যিকার অর্থে ডক্টর ইউনূসের ভিত্তি কিন্তু নড়বড়ে। ডক্টর ইউনূসের ভিত্তি যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যেতে পারে, ভেঙে পড়তে পারে, কিন্তু সেনা প্রধানের ভিত্তি কিন্তু অত্যন্ত স্ট্রং। পুরো বাহিনীর তার প্রতি একটা ভিন্ন রকম আস্থা আছে। 5 আগস্ট পরবর্তী সময়ে সেনা প্রধানের প্রতি ভিন্ন আস্থা, মাঝখানে কিছু অনৈক্যের কথা শোনা গেলেও এই মুহূর্তে সেনা প্রধানের প্রতি কিন্তু পুরো বাহিনী একটা অন্যরকম ঐক্যে আছে। আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কূটচাল চেলে বা কূটচাল বিভিন্ন সময় চালছেন, আমরা বিভিন্ন খবর পাই, আবারও যদি যে ডক্টর ইউনূস এই পদত্যাগ নাটকের মাধ্যমে থেকে গেলেন এটি বলা সময় এখনো আসেনি, কারণ অনেক বিষয় তিনি পরিষ্কার করেননি বা পরিষ্কার করছেন না বা পরিষ্কার করবেন না। তাদের দুর্বিসন্ধি পরিকল্পনা আছে, যার কারণে পরিষ্কার করবেন না। সেই জায়গায় ডক্টর ইউনূসের মসনদ কিন্তু নড়বড়ে। এই নড়বড়ে মসনদ থেকে সেনা প্রধানের মতো প্রবল প্রতাপশালী পুরো বাহিনী যার পেছনে, যার ঐক্য, তাকে সরিয়ে দেওয়া অসম্ভব। চূড়ান্ত বিচারে ডক্টর ইউনূস যদি সেনা প্রধানকে সরিয়ে দিতে যান বা চান, তাহলে একটা চূড়ান্ত ঘটনা ঘটে যেতে পারে। এবং আরেকটি কথা, যে ঘটনা সেই সময় যখন সরিয়ে দিতে চাইবেন বা যাবেন তখনই ঘটবে এমনটা নয়। সেনাবাহিনী ধৈর্য ধরে অপেক্ষা করছে, দেখছে। এই দেখতে দেখতে ধৈর্যের বাদ, আমি এই কথাগুলো হয়তো রিপিট হয়ে যাচ্ছে, আমি বারবারই বলছি, আবারও এই কারণেই বলছি যে ডক্টর ইউনূসকে দেখে মনে হচ্ছে তিনি থেকে গেলেন, কিন্তু সেনাপ্রধান থাকছেন কিনা। এই জন্যই বলছি যে সেনাপ্রধান ডেফিনেটলি থাকবেন, ডক্টর ইউনূস বরঞ্চ উৎখাত হবেন যে কোনো সময়। এটি সময়ের ব্যাপার। সেনাপ্রধান থাকছেন শুধুমাত্র তার বাহিনীর দৃঢ়তা। তার বাহিনীতে যদি মতভিন্নতা থাকতো, ঐক্যের ফাটল থাকতো, গ্রুপিং থাকতো, এই মুহূর্তে সেনাবাহিনীতে কোনো গ্রুপিং এর অবশিষ্ট নেই। সেই জায়গায় থাকছেন সেনাপ্রধান ডক্টর ইউনূস নড়বড়ে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকা ত্যাগ করলেন কেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আমরা কদিন যাবত দেশের অভ্যন্তরীণ সরকারের অস্থিরতা, ডক্টর ইউনূসের পদত্যাগ ইত্যাদি আলাপ শুনতে এবং আলাপ করতে একদম বোর হয়ে গেছে। এবার একটু অন্যদিকে নজর দেওয়া যায় যে বাংলাদেশে বিশেষ করে 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ নিয়ে দুটো দেশের তৎপরতা সবচেয়ে বেশি, একটি পাকিস্তান আর একটি মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের উদ্দেশ্য বাংলাদেশকে পাকিস্তানপন্থী ভাবধারায় ফেরানো, আর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য এখানে ডিপ স্টেট নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা। এরই মধ্যে আপনারা জানেন গত 11 মে পাকিস্তানের হাই কমিশনার ঢাকা ত্যাগ করেছেন। ঠিক 11 দিন পর, যে মুহূর্তে বাংলাদেশের সরকার নিয়ে একটা নাটক চললো, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নাটকটা শুরু হলো বৃহস্পতিবার, 22 মে বৃহস্পতিবারই নাটকটা শুরু হলো। এবং ওই দিন মধ্যরাত পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে এনসিপির নেতৃবৃন্দ এবং উপদেষ্টারা মধ্যরাত পর্যন্ত বৈঠক। ঠিক এদিকে যখন বৈঠক হচ্ছে, ঠিক ওদিকে সেদিন ভোরের দিকে 22 মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন ঢাকা ত্যাগ করেন। আপনারা খেয়াল করে দেখুন যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাসটি চলছে দীর্ঘদিন যাবত, প্রায় 1 বছর হতে চলবে, এই জুলাই 1 বছর হবে, চার্জ দ্য অ্যাফেয়ার্স দিয়ে চলছে। পিটার হাস গত জুলাই চলে যাবার পরে একজনকে চার্জ দ্য অ্যাফেয়ার্স দেওয়া হলো, ঠিক তার কমাস পরে আবার এই যে বর্তমান যে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে দেওয়া হয়েছে। আমি জানি না ভারপ্রাপ্ত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস কেন চলছে 1 বছর যাবত, এত দীর্ঘ সময়। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন
ঢাকা ছাড়লেন, পাকিস্তানের হাই কমিশনার ঢাকা ছাড়লেন। বাংলাদেশের হাবভাব কি তারা বুঝে গেছেন? বুঝবার কারণে কি তারা ঢাকা ছাড়ছেন এবং নতুন পরিকল্পনা নিয়ে আসবার জন্যই কি নিজ দেশে গেছেন? পাকিস্তানের হাই কমিশন ঢাকা ছাড়বার ব্যাপারে একটি মুখরোচক গল্প ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই গল্পের আড়ালেও অন্য গল্প আছে, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা আছে, কিংবা সেই রাষ্ট্রদূত বাংলাদেশে আবার আসবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। নতুন পরিকল্পনায় নতুন কাউকে পাঠাতে হতে পারে। আবার ট্রেসিয়ান জ্যাকবসন নিজ দেশে গেলেন কি নিয়ে? বিশেষ করে মার্কিন যে পরিকল্পনা, সেই পরিকল্পনা, করিডোর ইস্যু, ডিপ স্টেট ইস্যু, এগুলো বাংলাদেশের জনগণ থেকে ইতিমধ্যে অনাস্থা তৈরি হয়েছে। সামরিক বাহিনী বাংলাদেশের এই মুহূর্তের মূল কেন্দ্র ভূমিকায় যারা সামরিক বাহিনী থেকে অনাস্থা তৈরি হয়েছে, এই অনাস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কি বুঝতে পারছেন যে বাংলাদেশে ডিপ স্টেট বাস্তবায়নে বাধা আসবে সামরিক বাহিনী থেকে, কিংবা এই যে করিডোরটাকে কেন্দ্র করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড সেটি থেকে বাধা আসবে? এটি বুঝতে পেরেই কি ট্রেসিয়ান জ্যাকবসন বাংলাদেশ ত্যাগ করলেন নিজ দেশে পরামর্শ করতে যাবার জন্য? আরেকটি বিষয় যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী জুনের শেষ দিকে, শেষ দশকের কোনো এক সময় চীন সফরে যাচ্ছেন। সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কি বুঝতে চাইছেন যে সেনাবাহিনীর স্ট্র্যাটেজিটা কি হতে যাচ্ছে? এবং জেনারেল ওয়াকারুজ্জামান গত জুনে দায়িত্বভার গ্রহণ করবার পরে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন, রাশিয়া সফর করেছেন, কানাডা সফর করেছেন, আফ্রিকা সফর করেছেন, কিন্তু চীন সফরে যাচ্ছেন প্রথমবারের মতো। মার্কিন যুক্তরাষ্ট্র কি বুঝতে চাইছেন বা পরামর্শ করতে চাইছেন নিজেদের স্টেট ডিপার্টমেন্টের সাথে যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে কি স্ট্র্যাটেজি নিচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কি চীনের দিকে ঝুঁকছে কিনা? এই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে খানিকটা ভাবিয়ে তুলছে। একটি দেশের জনগণ যদি বিপক্ষে যায় মার্কিন তৎপরতার, একটি দেশের সেনাবাহিনী যদি মার্কিন তৎপরতার বিপক্ষে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যে তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি সফল করতে পারে না। আরেকটি বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যে কর্মকাণ্ডগুলো করবার জন্য এসছেন, সেই কর্মকাণ্ডগুলোর ব্যাপারে বাধা পাবেন আমাদের আশপাশের যে প্রতিবেশী দেশগুলো আছে, আমাদের অকৃত্রিম বন্ধু কাছের যেগুলো, বিশেষ করে মায়ানমারকে নিয়ে যে পরিকল্পনাগুলো হচ্ছে সেখান থেকে বাধা পাবেন তিনটি দেশ থেকে, বিশেষ করে তিনটি, এবং মায়ানমার নিজে 4টি দেশ। আমি আগে একাধিক ভিডিওতে বলেছি রাশিয়ার মিয়ানমারের স্বার্থ রয়েছে, চীনের মিয়ানমারের স্বার্থ রয়েছে, ভারতের মিয়ানমারের স্বার্থ রয়েছে, আর মিয়ানমারের তো নিজ স্বার্থ রয়েছে। এই যে এই মাসেই রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে মিয়ানমারের জান্তা প্রধান, চীনের প্রধানমন্ত্রী রাশিয়াতে গিয়েছেন, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারা মিলিয়ে ত্রিপাক্ষিক সেখানে বৈঠকও হয়েছে। এই সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা এখানে তাদের কর্মকাণ্ড নিয়ে হুমকি অনুভব করছেন। আরেকটি জিনিস যে বাংলাদেশের সেনাপ্রধান চীন সফরে যাচ্ছেন, এটিও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খানিকটা থ্রেট বলতে পারেন, হুমকি বলতে পারেন। এগুলো নিয়েই মূলত নতুন কর্মপরিকল্পনা নিয়ে আসবার জন্য মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকা ত্যাগ করেছেন। আমাদের দৃষ্টি আসলে অন্যদিকে, এই যে ইউনুস যাচ্ছেন, থাকছেন ইত্যাদি নিয়ে, কিন্তু আরো পর্দার আড়ালে আরো নানা রকম ঘটনা ঘটছে। এখন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিরে আসেন নাকি অন্য কেউ আসেন বা কি পরিকল্পনা নিয়ে আসেন, সেগুলো দেখতে হলে আমাদের আরো খানিকটা সময় অপেক্ষা করতে হবে, 7-10 দিন। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং দেখি কি ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আমি মোদ্দা কথা যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা বাংলাদেশ নিয়ে শঙ্কার মধ্যে আছেন, শঙ্কিত আছেন। শুধু বাংলাদেশকে তো নয়, বাংলাদেশ তো ইস্যু নয়, এখানে আশপাশের দেশগুলো আছে, ভারত, চীন, রাশিয়া, আমি বারবারই বলছি। সবকিছু মিলিয়ে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী এবং একই সাথে পাশের মিয়ানমার, ভারত, চীন, রাশিয়া, এই নানামুখী তৎপরতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পিছু হটে তাদের কর্মকাণ্ড থেকে, তাহলে বাংলাদেশ বেঁচে গেল, আমরা
বেঁচে গেলাম। আমরা প্রত্যাশা করি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই যে বহুমুখী চাপে পিছু হতো, বাংলাদেশ অন্তত পক্ষে রক্ষা পাক। এই রক্ষা শুধু বাংলাদেশের রক্ষা নয়, এই রক্ষা আমাদের এই অঞ্চল, আমাদের এই সাবকন্টিনেন্ট। আমরা প্রত্যাশা করব, আমরা আশা করতেই পারি যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে সেন দৃষ্টি থেকে রক্ষা পাই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন,